আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক এপার ওপার, লিখেছেন মৌলি আখন্দ। নিশুতি রাতে নতুন বউকে সিঁড়ি বেয়ে নিঃশব্দে ওপরে উঠে যেতে দেখে বেশ অবাক হয়ে গেলেন শাশুড়ি জবেদা বেগম। সপ্রশ্ন স্বরে তিনি ডাকতে শুরু করলেন, বউ, ও বউ। বউ তো আর ফিরেও তাকাল না। যেমন ঘোমটা পুরোটা টেনে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিঃশব্দে ওপরে উঠে যাচ্ছিল, তেমন যেতেই থাকল। বউয়ের বেয়াদবিতে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। স্বামী সোহাগে ধরাকে সরা জ্ঞান করছে। এত রাতে ওপরে কি? নামো, শিগগির নামো বলছি। বলতে বলতে উত্তেজিত হয়ে তার পিছনে ছুটতে ছুটতে সিঁড়ি বেয়ে উঠে গেলেন তিনি নিজেও। চেঁচামেচি শুনে দরজা খুলে বেরিয়ে আসে তার ছেলে। ঘুম ভেঙে উঠে কিছুই বুঝতে পারছে না যেন। কি হয়েছে আম্মা? কি হয়েছে তোর বউকে জিজ্ঞেস কর। এত রাতে বউ মানুষ ছাদে ওঠে কি করে? তার ছেলে আসাদ বলল, ছাদে? কই না তো। জবেদা বেগম দৃঢ় গলায় বললেন, আমি যে আমার নিজের চোখে দেখলাম। বলতে বলতে উত্তেজিত মুখে ছাদে পৌঁছে গেছেন তিনি। এখন তার ঠিক পেছনে সিঁড়ি, সামনে ছাদ। বউ মাথায় ঘোমটা দিয়ে তার দিকে পেছনে ফিরে দাঁড়িয়ে আছে। তার এত চেঁচামেচিতেও বউ ফিরেও তাকাল না দেখে তার মাথায় রক্ত উঠে গেছে। ছাদে গিয়ে চুলের মুঠো ধরে তাকে টেনে আনবেন বলে মনে মনে ঠিক করে যেই পা বাড়াতে যাবেন, ঠিক সেই সময় তার জীবনের সবচেয়ে আশ্চর্য ঘটনাটি ঘটে গেল। ছেলের পেছনে দাঁড়িয়ে তার ছেলের বউ রোমেনা তার তীক্ষ্ণ মিষ্টি গলায় বলল, কি হয়েছে মা? জবেদা বেগম জায়গায় জমে গেলেন। রোমেনা নিচে তার ছেলের সঙ্গে দাঁড়িয়ে আছে। আবার এদিকে তার সামনে ছাদেও দাঁড়িয়ে আছে আরেক রোমেনা। যদিও তার মুখ দেখা যাচ্ছে না, তবুও সে রোমেনা। তার শরীরের গঠন রোমেনার, পরনের শাড়ি রোমেনার, এমনকি দাঁড়িয়ে থাকার ভঙ্গি পর্যন্ত রোমেনার। ঠিক এই সময় ছাদে দাঁড়িয়ে থাকা রোমেনা খুব ধীরে ধীরে মুখ ফেরাল। আর সেই মুখ দেখে আটকে উঠলেন তিনি। ওটা কোনো মানুষের মুখ হতে পারে না। সেই মুখের দিকে তাকিয়ে সবার আগে যেটা চোখে পড়ে সেটা হলো চোখ। বড় বড় দুই চোখ যেন ভাটার মতো জ্বলছে। সেই বীভৎস মুখ দেখে জবেদা বেগম সভয়ে পিছিয়ে গেলেন এবং সেই সাথে সাথে তার পেছনের এক পা পড়ে গেল সিঁড়ির ওপর। ভারসাম্য বজায় না রাখতে পেরে আর্ত চিৎকার করে কাপড়ের পুতুলের মতো সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেন নিচে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক এপার ওপার, লিখেছেন মৌলি আখন্দ। মৌলভী সাহেবের ভ্রূম কুঁচকে উঠেছে। আপনারা জানতেন না যে এই বাড়িতে কালী মন্দির আছে? রহিম মিয়ার মুখে অপরাধ বোধ ফুটে উঠেছে। জানতাম। মৌলভী সাহেবের গলা গম গম করে উঠল। সেই কালী মন্দিরে নরবলিও হয়েছে। এটা তো জানতাম না। প্রায় ৩ বিঘা জমির ওপর এই প্রাচীন জমিদার বাড়ি। বাড়ির সামনে ঝোপের মতো বাগান, পেছনে পুকুর, একপাশে একটা মন্দির। সেই মন্দির তালাবদ্ধ করে পাল বংশীয় বাসিন্দারা চলে গেছে সেই মুক্তিযুদ্ধের সময়। সম্পত্তি বিনিময়ের মাধ্যমে এই জমিদার বাড়ি পেয়ে যায় রহিম মিয়া। মৌলভী সাহেবের একটা পায়ে সমস্যা, পা টেনে টেনে হাঁটতে হয়। সঙ্গে একটা লাঠি থাকে সবসময়। এখন সেই লাঠি অসহিষ্ণুভাবে মাটিতে ঠুকতে ঠুকতে তিনি বললেন, এই মন্দিরের তালা ভাঙতে হবে। রহিম মিয়ার বড় ছেলে সাদেক হোসেন বলল, কেন? মৌলভী সাহেব চোখ তুলে বললেন, যে কালীমন্দিরে নরবলি হয় সেই কালীমূর্তির আশেপাশে খারাপ জিন থাকে। হিন্দুরা এটাকে বলে জাগ্রত কালীমূর্তি। সাদেক হোসেন শিউরে উঠল। মৌলভী সাহেব লাঠি ঠুকতে ঠুকতে বললেন, এখন কোনো হিন্দু পণ্ডিতকে আনলেও সে বলবে কালীমূর্তি জেগে উঠেছে, সে বলি চায়। রহিম মিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে এখন? এখন এই মন্দিরের তালা ভাঙতে হবে। কোনো হিন্দু পণ্ডিত এনে মূর্তি তাকে দিয়ে দিলে ভালো হয়। আর এই বসতবাড়ি পুরোটাই তারপর আমার দোয়া পড়ে দিতে হবে। এখানে এই কালী মন্দির সহ ভিটায় থাকাই বিরাট বড় ঝুঁকির বিষয়। তাহলে এখন কি করব? কোনো হিন্দু পণ্ডিত এনে তালা খুলে মূর্তি তাকে দিয়ে দাও, তারপর আমাকে খবর দিও। ততদিন পর্যন্ত অন্য কোনো জায়গায় গিয়ে থাকো, এই বাড়িতে থাকতে যেও না, বিপদ হতে পারে। মৌলভী সাহেব লাঠি ঠুকতে ঠুকতে বেরিয়ে গেলেন। মৌলভী সাহেব বেরিয়ে যাওয়ার পরপরই ছোট ছেলে আসাদ ডাক্তার নিয়ে ঢুকল। সময়টা ছিল ৮০ দশকে। জায়গাটাও নিতান্তই অজপাড়াগা। খুব ভালো ডাক্তার সেখানে আশা করাই বোকামি। কয়েক গ্রাম খুঁজে বের করতে হয়। ডাক্তার সাহেব ভালো করে জবেদা বেগমকে পরীক্ষা করে গম্ভীর হয়ে গেলেন। জবেদা বেগম সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর থেকেই কথা বলতে পারছেন না। শুধু তার ২ চোখ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে। নাড়াতে পারছেন না হাত পাও। বিছানায় শুয়ে শুয়ে মলমূত্র ত্যাগ হয়ে যাচ্ছে। ২ ছেলের বউ পালা করে পরিষ্কার করে দিচ্ছে। ডাক্তার সাহেব বিমর্ষ মুখে বললেন, ওনার স্ট্রোক হয়েছে। রহিম মিয়া তাকিয়ে থাকে ফ্যালফ্যাল করে। ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি হতে হবে। সদর হাসপাতালে নিয়ে যাব? নিয়ে যান।
সদর হাসপাতালে নিয়ে যাওয়াও মুখের কথা না, এখন এই রোগীর তো আর হাঁটার ক্ষমতা নেই, একে নিতে গেলে ভ্যানে করে নিতে হবে। রহিম মিয়া তাকিয়ে থাকল চিন্তিত মুখে। সাদেক আর আসাদ সমস্বরে বলে উঠল, আমরা ভ্যান আনতে যাই। রহিম মিয়া ডাক্তারির ভিজিট দিয়ে বিদায় করে মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়ে। এ কি বিপদে পড়ল সে! সকালে উঠে আজ বাড়িতে এখন পর্যন্ত হাঁড়ি চড়েনি। গতকাল রাতে জোবেদা বেগম সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর থেকেই তাকে নিয়েই ব্যস্ত সবাই। সকালে উঠে নাস্তা বাড়েনি কেউ। এখন বেলা 12টা বেজে গেছে, খিদে পেয়েছে, পেটে চিনচিন করে জানান দিচ্ছে। সে দাওয়া থেকে উঠে দাঁড়ায়, ইতিয়তি উকি দিয়ে ছিলের বউদের খুঁজতে থাকে। কেন যেন হাঁক ডাক করে ডাকাডাকি করতে মন চাইছে না আজকে। পুকুরঘাটে এসে দাঁড়ায় সে। বড় পুকুর তাদের, শ্যাওলা ধরা সবুজ রঙের পানি, পানিতে হিজল গাছ ছায়া ফেলেছে, টলটলে সবুজাব জলে ভেসে আছে গাছের পাতা। পরিবেশটা বড় মায়াময়। কে বলবে বাড়ির ভেতরে এত কিছু হয়ে গেছে। বড় বউ খাটে বসে বসে বিরাট একটা ঘুমটা টেনে থুপ থুপ করে কাপড় কাচ্ছে। জোবেদা বেগমের নষ্ট করা কাপড় মনে হয়। গ্রামঘর মহিলাদের তো আর অনেক কাপড় থাকে না ঘরে পড়ার মতো, তাই পেশাবের কাপড় না ধুয়ে পরিষ্কার করেও উপায় নেই। রহিম মিয়া ছেলের বউয়ের পেছনে দাঁড়িয়ে থাকে। বউ ফিরে তাকায় না। এবার সে গলা খাকারি দিয়ে বলে, পারভিন, একটু শোনো। ঘোমটা টানা পারভিন উঠে দাঁড়ায়। তারপর তার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, জি আব্বা। পারভিনকে দেখে সে তার বুক চেপে ধরে মাটিতে বসে পড়ে। মেয়েটি তার বড় ছেলের বউ পারভিন নয়। এই মুখ কোনো মানুষের মুখ নয়, এই মুখ কোনো দুঃস্বপ্ন থেকে উঠে আসা মুখ। চোখের জায়গায় ভাটার মতো আলো জ্বলছে, মুখের জায়গায় অন্ধকার একটা গহ্বর। বুক চেপে ধরে পুকুর ঘাটে বসে রহিম মিয়া বিস্ফারিত চোখে সেই ভয়ঙ্কর প্রাণীটির দিকে তাকিয়ে থাকল। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক এপার ওপার, লিখেছেন মৌলি আখন্দ। সাদিক আর আসাদ যখন ভ্যান নিয়ে ফিরে আসল, ততক্ষণে রহিম মিয়ার শরীর থেকে প্রাণ বেরিয়ে গেছে। তাকে পুকুর ঘাটে বুক চেপে ধরে বসে থাকা অবস্থায় পাওয়া গেল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল সাদেক আর আসাদ। কান্নার রোল পড়ে গেল ছেলের বউদের। ভ্যান ফিরে গেল। বাবার সৎকার না করে মাকে নিয়ে সদরে যাওয়া সম্ভব নয়। বাদ আসর জানাজার আয়োজন করা হল। মৌলভী সাহেবও এলেন। গভীর বিষাদে মাথা নেড়ে বললেন, মন্দিরের তালা ভাঙা জরুরি হয়ে গেল। জোবেদা বেগমের চোখ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে। তাকে ঘিরে ছেলের বউরা কান্নাকাটি করছে। তিনি কিছু বুঝতে পারছেন কিনা সেটা বোঝা যাচ্ছে না। জানাজার পরে কবর দিতে দিতে মাগরিবের আজান দিতে শুরু করে দেয়। সাদেক আর আসাদ যখন মাগরিবের নামাজ পড়ে বাবার জন্য দোয়া করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, তখন সন্ধে হয়ে গেছে। এই সন্ধ্যের অন্ধকারে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল তারা দুজন। হঠাৎ করে মৌলভী সাহেব পেছন থেকে ডাকলেন, দাঁড়াও। সাদেক আর আসাদ ঘুরে তাকাল। তোমরা একা একা যেও না, আমি তোমাদের এগিয়ে দিয়ে আসছি। তারা দুজন মিলে একসাথে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। মৌলভী সাহেব আসলে পরে আবার চলা শুরু করে দেয়। কিছুদূর হাঁটার পরে মৌলভী সাহেব ভারী গলায় বললেন, তোমরা বাড়িটা ছেড়ে দাও, বুঝতে পারলে? কিন্তু হুজুর, বাড়ি ছেড়ে দিয়ে আমরা যাব কোথায়? মৌলভী সাহেব ধমকে উঠে বললেন, প্রাণ বাঁচাতে চাইলে বাড়ি ছেড়ে চলে যাও। এই কথার উত্তরে সাদিক কিছু বলতে চাইছিল, কিন্তু আসাদ তার হাত চেপে তাকে ইশারায় চুপ করে থাকতে বলল। সাদিক হঠাৎ করেই তার চারপাশে তাকিয়ে দেখল তারা তাদের বাড়ির সম্পূর্ণ উল্টো দিকে চলে এসেছে। এদিকে গ্রামের শ্মশান। সে থমকে দাঁড়াল। তার সাথে সাথে দাঁড়িয়ে পড়ল আসাদও। প্রথম কে যেন লক্ষ্য করল মৌলভী সাহেবের সঙ্গে লাঠি নেই, অথচ তার পায়ে সমস্যা, লাঠি ছাড়া তিনি হাঁটতে পারেন না। লাঠি নিয়েও তার পা টেনে টেনে হাঁটতে হয়। অথচ তাদের সঙ্গে এত দূর চলে এসেছেন তিনি লাঠি ছাড়াই, এবং তার হাঁটার গতিও তাদের দুজনের চেয়ে বেশি। তিনি হাঁটছেন সাঁই সাঁই করে তাদের দুজনের সামনাসামনি। মৌলভী সাহেব সামনে থেকে টের পেয়ে গেলেন যে তার পেছনে দুই ভাই থেমে গেছে। তিনি বললেন, কি হল? আসাদ অনেক কষ্ট করে সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর, আপনি এদিকে কোথায় যাবেন? এদিকে তো শ্মশান, এদিকে তো আর কোনো বাড়ি নেই। মৌলভী সাহেব ঘুরে দাঁড়ালেন। চাঁদের আলো তার উপরে পড়ে তার মুখটা স্পষ্ট হয়ে উঠল। সেই মুখ মৌলভী সাহেবের নয়। সত্যি কথা বলতে সেটা কোনো মানুষেরই মুখ নয়। যে আগুনের ভাটার মতো আলো জ্বলে জুবেদা বেগম সিঁড়ি থেকে পার গেছিলেন,
যে চোখ দেখে রহিম মিয়ার আতঙ্কে প্রাণটাই চলে গেল, এই চোখ জোড়াই সেই জোড়া চোখ। কিন্তু সাদিক আর আসাদ সেটা জানে না। তাদের মায়ের বাকশক্তি চলে গেছে, আর বাবার চলে গেছে প্রাণটাই। সেই ভয়াবহ দৃশ্য দেখে একজন মানুষ সহ্য করতে পারত না হয়তো, কিন্তু তারা দুজন মানুষ ছিল বলেই হয়তো দুজন মিলে একসাথে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁপতে শুরু করল। মৌলভী সাহেবের অবয়বে সেই ভয়ঙ্কর প্রাণীটি অপার্থিব গর্জনে বুনো পশুদের মতো করে বলল, কি হল, আসবে না? তারা দুজন মিলে একসাথে উল্টো দিকে ফিরে প্রাণপণে ছুটতে শুরু করে দেয়। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করছে। সারা পৃথিবীতে যেন এক ফোঁটা বাতাস নেই। প্রাণপণে দুই ভাই ছুটতে ছুটতে গ্রীষ্মের দুপুরবেলায় তৃষ্ণায় ধুঁকতে থাকা কুকুরের মতো হাঁপাতে থাকে। দূরে কোথা থেকে যেন একটা কুকুর তারুস্বরে কেঁদে উঠল। তাদের পেছন থেকে একটা গলা ভেসে আসে, বাড়িটা ছেড়ে দে, না হয় তোরা সবাই মিলে একসাথে মরবি। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক এপার ওপার, লিখেছেন মৌলি আখন্দ। দুই ভাই ঊর্ধ্বশ্বাসে ছুট লাগিয়ে ঘরের দাওয়ায় এসে দড়াম করে পড়ে গেল। শব্দ শুনে সাদেকের বউ পারভিন বাইরে বেরিয়ে আসে। তার হাতে থাকা হারিকেনের ম্লান আলো উঠোনের অন্ধকারকে কমিয়ে দেওয়ার বদলে যেন আরও বেশি বাড়িয়ে দিতে থাকে। সাদেক হাঁপাতে হাঁপাতে বলল, রোমান কই, বাইরে? রোমান সাদেকের ছেলের নাম, 9 বছর বয়সী। পারভিন শঙ্কিত হয়ে বলল, না, ভুলুকে ঘরে আনতে গেছে। ভুলু রোমানের পোষা প্রিয় দেশি নেড়ি কুকুর। নেড়ি কুকুর নিয়ে এত আহ্লাদ করার কিছু নেই, কিন্তু রোমান করে। কুকুরটাও যেন রোমানকে প্রাণ দিয়ে ভালোবাসে। নেড়ি কুকুর নিয়ে এত আহ্লাদ করার কেউ নেই গ্রামে। এরা নিজের মনে ঘুরে ঘুরে বেড়ায়, কেউ খেতে দিলে খায়, না দিলে আস্তা কুড়ঘাটে। কোথায় খায়, কোথায় শোয়, কোনো ঠিক ঠিকানা থাকে না। কিন্তু রোমানের পোষা প্রিয় কুকুর ভুলুর জন্য একটা ঘর বানিয়েছে সে। শীতের সময় রাতে ভুলুর কষ্ট হবে বলেই কাঠের গুঁড়ি আড়াআড়িভাবে কেটে ঘর বানিয়েছে সে। বাড়িতে কাঠমিস্ত্রি এসে কিছু কাঠের কাজ করার সময় তাদের কাছ থেকে সাহায্য নিয়ে তার এই আকামটা করা। প্রতিদিন সন্ধ্যা হয়ে যাওয়ার পরপর রোমান তার ভুলুকে ঘরে আনতে যায়। ভুলু রোমানের পোষা হলে কি হবে, ঘুরে ঘুরে বেড়ায় দুনিয়ার আঁদারে পাদারে। সন্ধে হয়ে যাওয়ার সময় এই নেড়ি কুত্তার জন্য ছেলের আধিক্যতা সাদেকের অসহ্য লাগে। তারপরও সে কিছু বলে না। তবে আজকে পরিস্থিতি ভিন্ন। এইমাত্র তাদেরকে একটি অশরীরী প্রাণী কঠিন গলায় হুমকি দিয়েছে। সন্তানের প্রাণ সংশয়ের আশঙ্কায় মনটা কেঁপে কেঁপে উঠছে। সাদিক প্রায় হাহাকারের সুরে বলল, কোথায় গেছে রমান? কেন বাইরে গেল এই ভর সন্ধ্যায়? পারভিন তার স্বামী আর দেওরের অবস্থা দেখে খুবই অবাক হয়ে যায়। তার দেওর আসাদ এখনও হাঁপাচ্ছে, দম নিতে পারছে না, আর তার স্বামী কেমন অদ্ভুত আচরণ করছে। কুকুর নিয়ে আসতে তো রোমান প্রতিদিন সন্ধেবেলায় যাই, এটা তো আর নতুন কিছু না। সে তার হারিকেন উঁচু করে বলল, কি হয়েছে, আমাকে একটু বলবেন? সাদিক প্রায় কুকিয়ে উঠল। আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে, নয়তো আমরা সবাই মিলে একসাথে মারা যাব, কেউ বাঁচব না। কে বেরিয়ে যেতে বলেছে? কে? সাদেক আর আসাদ ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে থাকে। উঠোনের অন্ধকারকে কেমন যেন একটা জীবন্ত প্রাণীর মতো মনে হয়, যেন সেই অন্ধকারের ভিতর লুকিয়ে আছে কত দিন ভরে রহস্য। উঠোনের ধার ঘেঁষে থাকা কালী মন্দিরের দিকে ভয়ে তাকাতে পারে না তারা। যে নিরীহ মানুষগুলোকে এখানে বলি দেওয়া হয়েছে, তারা সবাই মিলে কি ওপার থেকে ফিরে এসে প্রতিশোধ নেবে? সাদেকের মেরুদণ্ড বেয়ে ভয়ের শীতল স্রোত বয়ে যায়। এই অপার্থিব ভয়াবহ বিপদের সামনে নিজের অসহায় অবস্থা অনুভব করে। তাদেরকে নীরব দেখে পারভিন নিজের মনেই বলল, বাড়ি ছেড়ে চলে যাব কেন? ইস, বললেই হল, আমি যাব না। সাদিক ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বলার মতো কোনো শক্তি নেই। পারভিন তার হারিকেন উঁচু করে ভেতরে চলে গেল। সাদেক আর আসাদ তড়িঘড়ি করে উঠে বাড়ির ভিতর ঢুকে পড়ে। আজকে তাদের কাছে অন্ধকার বড় ভীতিকর। একটু পরেই আবার বাড়ির ভিতর থেকে উচ্চস্বরে কান্নার শব্দ পাওয়া যায়। কে কাঁদছে? পারভিন। সাদিক প্রায় উল্কার গতিতে ছুটে গিয়ে দেখে তার 3 মাস বয়সী ছোট মেয়েটি, যে তার বিছানায় শুয়েছিল, চুপচাপ নীরবে মারা গেছে। মারা যাওয়ার সময়টা কেউ টের পায়নি। বেচারা হয়তো কোনো শব্দও করতে পারেনি, কারণ ওর গলায় শানিত নখের দাগ ফুটে আছে, আর নাকের নিচে পড়ে আছে 1 ফোঁটা রক্ত।
মাসুম অবোধ নিরপরাধ শিশুর এই মৃত্যুতে তার মা যেমন আছাড়ি পিছাড়ি দিয়ে কাঁদল, বাড়ির বাকি সব মানুষ শোকাভিভূত হল। একই সাথে তারা সবাই মিলে বুঝতে পারল প্রেতলোকের যে সদস্য তার এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য দাবি করেছে, তার এই দাবি আদায় না করে সে ছাড়বে না। প্রয়োজন হলে একে একে সবাইকে শেষ করে দেবে। এ বড় নির্দয়, বড় নিষ্করুণ, বড় একরোখা অবুঝ শিশুর এই মৃত্যু তাই তাদের কাছে একটা তথ্য দিয়ে গেল যে সেই সময় দেওয়া সেই হুমকিটা অমূলক ছিল না। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিওবুক এপার ওপার, লিখেছেন মৌলি আখন্দ। সেই ভয়াবহ রাত কিভাবে যে কাটল জানে না তারা। সকাল হতেই বাচ্চাটির অন্তিম সংস্কারের জন্য মৌলভী সাহেবকে ডেকে নিয়ে আসা হল। মৌলভী সাহেব বাচ্চাটির মৃতদেহ দেখে অনেক আফসোস করলেন। বললেন, আমি বুঝতে পারিনি যে এত দ্রুতই এই রকম কিছু হবে। চোখের পানি ফেলতে ফেলতে বুকে পাথর বেঁধে মৌলভী সাহেবের কথা মতো একজন ব্রাহ্মণ পণ্ডিত এনে বাড়ির লাগোয়া মন্দিরের তালা ভাঙা হল। ছোট্ট শিশুটির জানাজা আর কবরের প্রস্তুতির সঙ্গে সঙ্গে এই কাজটির প্রস্তুতিও চলতে থাকে সমানতালে। ব্রাহ্মণ পণ্ডিত নিয়ম মেনে মন্ত্র উচ্চারণ করে কালীমূর্তি বের করে নিয়ে যায়। তারপর মৌলভী সাহেব বাড়ি বন্ধনের কাজ শুরু করেন। দোয়া দরুদ পাঠ করে বাড়ির ভেতরে বাইরে প্রতিটি ঘরে, এপাশে পুকুরঘাট থেকে শুরু করে ওপাশে রক্তজবার ঝাড় পর্যন্ত তিনি সবকিছুই বন্ধন করে দেন। কালী মন্দিরকে আবারও তালাবদ্ধ করে দোয়া পড়ে বন্ধ করে দেন। সবশেষে বাড়ির প্রত্যেক সদস্যের জন্য একটা করে তাবিজ দিয়ে বলেন, খারাপ জিনিসগুলো এখন এই বাড়ি থেকে বের হয়ে গেছে, কিন্তু আমি যে তাবিজগুলো দিলাম সেগুলো সবার সঙ্গে সঙ্গে রাখতে হবে সারা জীবন, না হলে প্রাণ সংশয় হতে পারে। আর এই বাড়ির কেউ সন্ধ্যা হয়ে যাওয়ার পর গ্রামের কোনো দূষিত জায়গায় যেতে পারবে না, শ্মশানের দিকে তো একেবারেই না। শোকাভিভূত মানুষগুলো তার কথা মতো তাবিজগুলো পড়ে নেয়। 15 বছর পরে শিকদার বাড়ির বড় ছেলে রোমানের বয়স এখন 24 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সের শেষ পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে আসছে সে। প্রায় 1 বছর পরে বাড়িতে ফিরছে সে। মনে অন্যরকম একটা আনন্দ, মেজাজটাও তাই বেশ ফুরফুরে। সেই 18 বছর বয়সে সে নিজের ঘর ছেড়েছিল, তারপর থেকে শুরু করেছে কেবলই একমুখী তীরচিহ্নের মতো করে সামনে এগিয়ে চলা। ছুটি ছাটায় বাড়িতে এলেও শুধু কয়েকদিন থেকেই তার আবার ফিরে যেতে হয়েছে। বাড়ি ফিরে মায়ের কাছে গিয়ে মায়ের হাতের রান্না খাওয়ার জন্য তার প্রাণ আইঢাই করছে। হ্যাঁ, হলে থাকাকালীন সে না খেয়ে থাকেনি ঠিকই, কিন্তু তাতে কি আর মায়ের হাতের রান্নার মতো স্বাদ পাওয়া যায়? রোমান তাই উদ্গ্রীব হয়ে আছে তার বাড়ি ফিরে মায়ের কাছে গিয়ে মায়ের হাতের রান্না খাওয়ার জন্য। তার শৈশবের পুকুরে গোসল করে এপার ওপার তোলপাড় করে সাঁতার কেটে চোখ লাল করে ওঠার জন্য। এ বুঝি শুধু নিজের বাড়িতেই সম্ভব। সে যাচ্ছে বিকেলের শেষ ট্রিপে। সবকিছু ঠিকঠাক মতো থাকলে রাত 12:30 নাগাদ তার বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। বাসের হেলপারের গলায় বাস্তবে ফিরে আসে সে। বাস নাকি নষ্ট হয়ে গেছে। একই কোম্পানির অন্য একটা বাস আসা পর্যন্ত কিংবা এই বাসটা না সারানো পর্যন্ত তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। মেজাজ খারাপ করে বাস থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে সে। বাস থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে হকচকিয়ে গেল সে। আকাশে বিরাট বড় রূপোর থালার মতো একটা চাঁদ উঠেছে। এতক্ষণ লক্ষ্যই করেনি সে। চাঁদটা দেখে মন ভালো হয়ে যায়। বাস ঠিক করতে করতে প্রায় 4.5 ঘণ্টা সময় নষ্ট হয়ে গেল। এর মধ্যে রাস্তার পাশে একটা হোটেলে রাতের খাবার সেরে নিল তারা। ঠিক 4.5 ঘণ্টা পর আবারও তাদের বাস চলতে শুরু করে দেয়। বাসে উঠে বসে জানালার দিকে তাকিয়ে সে মনে মনে ভাবে, পৌঁছাতে পৌঁছাতে ভোর 5টা বেজে যাবে। বাসস্ট্যান্ডে পৌঁছাতে পৌঁছাতে ভোর 4টে বাজবে। সেখান থেকে তাদের বাড়িতে যেতে আরও 1 ঘণ্টা সময় লাগে। কিন্তু এত রাতে বাসস্ট্যান্ডে গিয়ে ভ্যান পাওয়া যাবে তো? দুশ্চিন্তায় পড়ে যায় সে। বাড়িতে দেরির কথা জানানোর জন্য ফোন বের করে দেখে কখন যেন চার্জের অভাবে বন্ধ হয়ে গেছে তার ফোনটা। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রোমান। যাগ্গে, যা হওয়ার তাই হবে, এত চিন্তা করে লাভ কি? আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিওবুক এপার ওপার, লিখেছেন মৌলি আখন্দ। বাস থেকে বের হয়ে হকচকিয়ে গেল রোমান। বাসস্ট্যান্ডে কোনো ভ্যান নেই বাড়িতে যাওয়ার মতো। শীতের রাত 4:30। শীতে যুবথুবু হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে। কিছুক্ষণ পর দাঁতে দাঁত বাড়ি খেতে লাগল। না, আর শীত সহ্য হচ্ছে না তার। সে নিজের ব্যাকপ্যাক কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করে দেয়। হাঁটতে হাঁটতে শুরুর দিকে কষ্ট হলেও তার শরীর গরম হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। জোরে পা চালিয়ে চলে সে। আর একটু পরেই ঠিক বাড়িতে পৌঁছে যাবে। তারপর শুধু শান্তি আর শান্তি। বাড়ির প্রায় সামনে এসে হঠাৎ করেই তার চোখে পড়ে যায় একটা অদ্ভুত দৃশ্য। তার সামনে অল্প কিছু দূরে দুটো জোড়া তাল গাছ। সেখানে দুটো আগুনের গোলা উঠছে, নামছে, এক গাছ থেকে অন্য গাছে যাচ্ছে, যেন জীবন্ত প্রাণীর মতো খেলছে, নাচানাচি করছে। রোমানের বুকের ভেতর কেঁপে উঠল।
তার সাথে সাথে মনে পড়ে গেল তার ছোটবেলার কাহিনী। তাদের সবার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা ছিল, সন্ধ্যার পরে তাদের বাইরে থাকা নিষেধ। আধুনিক যুগে কোনো মানুষই তাবিজের উপর বিশ্বাস করে না। রোমানও বহুদিন আগেই তার তাবিজ হারিয়ে ফেলেছে। কোথায় যেন রেখেছে, পরে আর তার মনে পড়েনি কোথায় রেখেছিল। রোমান কিছুক্ষণ ওই আগুনের গোলার নাচ দেখে সিদ্ধান্ত নেয়, না, সূর্য ওঠার আগে সে এই জোড়া তালগাছ পার হওয়ার ঝুঁকি নেবে না। তার চেয়ে বরং তার বাসস্ট্যান্ডে গিয়ে সূর্য ওঠার অপেক্ষায় বসে থাকাই ভালো হবে। রোমান উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে উদ্যত হয়। এমন সময় আরেকটি ভয়াবহ দৃশ্য দেখে তার কলিজা কেঁপে গেল। যে পথ ধরে সে বাসস্ট্যান্ড থেকে এসেছে সেই পথের দুই পাশে দুটো গাছ, একটা শেওড়া গাছ আর একটা পাকুড় গাছ। তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রাণী। তার এক পা ফেলে রেখেছে শেওড়া গাছের মাথায়, আরেকটা পা ফেলে রেখেছে পাকুড় গাছের মাথায়। প্রাণীটি এত লম্বা যে তার মাথা মনে হচ্ছে প্রায় আকাশ স্পর্শ করবে। দেহ কুচকুচে কালো, শুকনো পাটকাঠির মতো হাত পা, গায়ের চামড়া অনেকটা মাছের আঁশের মতো চকচকে, নড়লে মনে হয় নড়ছে। শরীরের তুলনায় মাথা বেশ বড়, বিকট চেহারা, পলকহীন চকচকে চোখ। মাথার ঠিক মাঝখানটা কেমন তোবড়ানো গর্তের মতো, কোনো চুল নেই সেখানে, কিন্তু বিশ্রী ধরনের খোলসের মতো চামড়াগুলো খুলে আছে। রোমান মরিয়া হয়ে আবার সেই বাড়ির দিকে ঘুরে দাঁড়িয়ে দেখে জোড়া তালগাছে রহস্যময় আগুনের গোলা দুটো যেন আনন্দে আত্মহারা হয়ে খেলায় মেতে আছে। আবার সেই উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে দেখে এক পা শেওড়া গাছ আর এক পা পাকুড় গাছের মাথায় রেখে সেই ভয়ঙ্কর প্রাণীটিও যেন আনন্দে মিটিমিটি হেসে তবের দিকেই তাকিয়ে আছে, তার বড় বড় ভাটার মতো দুই চোখে। রোমান ভয়ে অস্থির হয়ে বুঝতে পারে এরা কেউ তাকে যেতে দেবে না। আজকে তার জীবনের শেষ দিন, যেদিকেই যাক বেঘরে প্রাণটা খোয়াবে। সামনে জোড়া তালগাছে রহস্যময় আগুনের গোলা, পেছনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর সেই প্রাণী। মাঝখানে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে রোমান। কোন দিকে যাবে সে? আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক এপার ওপার, লিখেছেন মৌলি আখন্দ। রোমানের মনে হয় সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাবে। এই রাত তার জীবনের শেষ রাত হবে। মা বাবার সঙ্গে আর বুঝি কোনোদিন দেখা হবে না। বাড়ির এত কাছাকাছি এসে তার মৃত্যু হচ্ছে, কেউ তো আর কোনো কিছু বুঝতেও পারছে না। এখানে তার মরণ আর্তনাদ কেউ তো আর শুনতে পাবে না। সামনে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর প্রাণীটির মুখে বীভৎস একটা হাসি ফুটে উঠেছে। তার জ্বলন্ত চোখ যেন নৃশংস আনন্দে জ্বলজ্বল করছে। মায়ের মুখটা মনে পড়ে চোখে পানি এসে পড়ে রোমানের। এমন সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে প্রায় লাফিয়ে উঠল সে। ভুলু? ওই যে লেজ নাড়তে নাড়তে ছুটে আসছে তার ভুলু। ভুলু এসে তার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ে। কত দিন পর দেখা, আদরে আদরে হাত চেটে চেটে অস্থির করে দেয় রোমানকে। এক মুহূর্ত সময়ের জন্য রোমান ভুলেই যায় তার সামনে পিছনে দাঁড়িয়ে আছে দুই বিভীষিকা। ভুলুর আদরের ঝাপটা একটু পরে কমে আসলে তার আবার মনে পড়ে যায় সেই আতঙ্কের কথা। ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখে সে। আশ্চর্য হয়ে আবিষ্কার করে তার পেছনে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর প্রাণীটিকে আর দেখা যাচ্ছে না। সামনে তাকিয়ে দেখে সেই আগুনের গোলা দুটোও অদৃশ্য হয়ে গেছে। রোমানের জানে পানি ফিরে আসে। ভুলুকে আনন্দে জড়িয়ে ধরে সে নতুন উদ্যমে বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়িতে পৌঁছে রোমান মাকে ডাকতে ডাকতে বাড়ির দরজায় কড়া নাড়তে নাড়তে চিৎকার করে ডাকতে শুরু করে দেয়। ভুলু রোমানের সাথে আর না দাঁড়িয়ে পুকুর ঘাটের দিকে এগিয়ে যায়। বাড়িতে ঢোকার পরে রোমানের মা বাবা আনন্দে অস্থির হয়ে যায়। মা তাড়াতাড়ি চুলায় আগুন জ্বালিয়ে রান্নাবান্না শুরু করে দেন। রান্না হয়ে গেলে রোমান হাত মুখ ধুয়ে পরিষ্কার করে এসে খেতে বসে। খেতে খেতে প্রশ্ন করে, ভুলুকে দেখছি না যে, কোথায় গেল? রোমানের মা বাবা দুজনেই চমকে উঠে বলেন, কে? ভুলু, ওর সাথেই তো আমি আসলাম। রোমানের মা সবিস্ময়ে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভুলু তো বুড়ো হয়ে মরে গেছে। রোমান চমকে উঠল। বাবা বললেন, হ্যাঁ, ওই পুকুর ঘাটেই তো আমি ওকে কবর দিলাম। রোমানের গলা দিয়ে খাবার নামছিল না। খাওয়া শেষ করে সে পায়ে পায়ে এগিয়ে যায় পুকুর ঘাটের কাছে। ভুলুর কবরের পাশে দাঁড়ায়। কবরের পাশে থাকা শিউলি গাছ ফুল ফুটিয়ে ফুলে ফুলে ঢেকে রেখেছে তার প্রিয় ভুলুর কবরকে। রোমান পরম আদরে সেই কবরের গায়ে হাত বুলিয়ে দিতে থাকে। আপন মনে বিড়বিড় করে বলে, তুই আমার বিপদ দেখে আমার জন্য ওপার থেকে ফিরে আসলি? কেউ তার কথার উত্তর দেয় না, শুধু একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তার মুখে এসে লাগে। সূর্য উঠছে।
শীতের সকালের নরম রোদে শুকিয়ে যেতে থাকে ঘাসের ওপর পড়ে থাকা শিশির। রোমান শিউলি ফুল কুড়িয়ে নিতে থাকে। যে ভালোবাসা মৃত্যুর ওপার থেকে প্রিয়জনকে ফিরিয়ে আনতে পারে, তার চেয়ে বড় আর কি আছে? বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।